আমরা আজকে কমপ্লিটিং এর লাস্ট পার্টের ক্লাস করছি। এখন হচ্ছে যে লাস্ট পার্টে আমি কিছু ফ্রেজ যুক্ত করেছি। এখানে তুমি কিছু বলতে পারো যে এই এক্সপ্রেশন গুলো বা এই ফ্রেজ গুলোর পরে যদি কোনো ভার্ব চলে আসে তাহলে সেই ভার্ব গুলোর পরে কি হবে, আইএনজি যুক্ত হবে। ওকে, যেমন হচ্ছে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু মানে হচ্ছে কি এই উদ্দেশ্যে যে, আমি বাংলাগুলো লিখে দিচ্ছি না কারণ সেম ইয়াটাই বই আলোচনা করা আছে বাংলাটা, সো বাংলাটা লিখলাম না, আমি জাস্ট বলছি শোনো। উইথ আ ভিউ টু মানে কি এই উদ্দেশ্যে যে, যেমন হি ইজ গোয়িং টু ইংল্যান্ড, সে ইংল্যান্ডে যাচ্ছে উইথ আ ভিউ টু ড্যাশ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বা বলতে পারি আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, কেন যাচ্ছি, উইথ আ ভিউ টু বাইং আ বুক, আমি একটা বই কিনে যাচ্ছি, অর্থাৎ এই উদ্দেশ্যে যে। তোমরা বলতে পারো যে ভাইয়া টু এর পর তো ভার্ব বেস ফর্ম হয়, তাই না? তাহলে এখানে টু এর পর কেন আইএনজি হচ্ছে? এগুলোকে বলা হয় ফ্রেজাল টু। এরকম প্রায় 24টা টু আছে যে টু গুলোর পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। যেমনটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দুটা দেওয়া আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, বি ইউজ টু, গেট ইউজ টু, তারপরে তোমার হচ্ছে ইকুয়াল টু, আনইকুয়াল টু, রিসোর্ট টু, টেক টু, অ্যাডিকশন টু, এরকম ভরে প্রায় 24টা টু আছে যে টু গুলো পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। এই প্রত্যেকটা টু আমরা শিখবো রাইট ফর্ম হবে ক্লাসে। আপাতত জেনে রাখো যে ফ্রেজাল টু গুলো পরে কি হয়, সাধারণত ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। সো উইথ ভিউ টু মানে কি ছিল, এই উদ্দেশ্যে যে। আর লুক ফরওয়ার্ড টু মানে কি, অধীর আগ্রহে অপেক্ষা করা। হ্যাঁ, তুমি তো বলতে পারো এরকম যে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাহলে কি বলবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং মাই ফ্রেন্ডস। আই এম লুকিং ফরওয়ার্ড টু কি হবে, মিটিং মাই ফ্রেন্ডস। আমি তার সাথে কথা বলবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি করছিলাম তাহলে ওয়াজ করে দিবা, করছি হলে প্রেজেন্টে করবা, তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ হার। বা আমি ওই প্লেসটাতে যাব বলে অধীর অপেক্ষা করছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ভিজিটিং দ্য প্লেস। এরকম এরপরেই কোনো ভার্ব তার সাথে কি যুক্ত হয়ে যায়, আইন যুক্ত হয়ে যায়। উড ইউ মাইন্ড মানে কি জানো, যদি আপত্তি না থাকে বা যদি কিছু মনে না করেন, যদি এমনটা বোঝায় তাহলে আমরা কি ইউজ করি, উড ইউ মাইন্ড, এবং লাস্ট একখানটা কি হবে, কোয়েশ্চেন মার্ক হবে। যেমন যদি বলি যদি কিছু মনে না করে জানলাগুলো খুলবে, তাহলে কি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। যদি কিছু মনে না করেন তাহলে জানলা খুলবে, খুলো। আচ্ছা, সো যদি এরকম বলি, আমরা সময় বলি না যে যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার নাম্বারটা দেওয়া যাবে, অর্থাৎ ভদ্রতার খাতিরে আমরা এই টাইপের এক্সপ্রেশন ইউজ করি যে উড ইউ মাইন্ড গিভিং ইউর ফোন নাম্বার প্লিজ। এটা দ্বারা আরো বেশি ভদ্রতা ইউজ করলা। বা তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, রেস্টুরেন্টে গিয়ে হয়তো বা পুরো রেস্টুরেন্ট বুক, একটা সিট হয়তো ফাঁকা আছে, তুমি হুট করে টেনে অভদ্রের মতো বসে যেতে পারো না, যে আগে থেকে বসে আছে তার কাছে পারমিশন নিতে হবে। তুমি বলবে যে উড ইউ মাইন্ড সিটিং বিসাইড ইউ, যদি কিছু মনে না করেন আমি কি আপনার পাশে বসতে পারি, তখন উড ইউ মাইন্ড, কোনো দরকার নাই, আমি অত ভদ্র হতে পারবো না। ফিল লাইক মানে কি, ইচ্ছে হয়। ধরো তুমি বলছো আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাহলে কি বলবে, আই ফিল লাইক। তুমি কি বলবে আই ওয়ান্ট টু কি হ্যাভ আই ওয়ান্ট টু হ্যাভ আইসক্রিম। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যদি বলো যে আমি, আচ্ছা কেউ যদি বলে তাহলে কি হলো, যে ইচ্ছে হয়, ওটা চাওয়া হয়ে গেল। কেউ একজন বলছো ভাই যদি উইলিং করি, আই এম উইলিং, হ্যাঁ তাও হবে। ওটা হচ্ছে স্মার্ট, হচ্ছে ফিল লাইক। যদি এরকম বলি যে আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে, তাহলে কি বলবে, আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি। কি আবার ইট করে দিও না, চা আবার চাবায় খাওয়া যায় না। মানে ইংরেজিতে আবার খাইতে হয় বিভিন্ন ভাবে। যেমন ধরো তুমি চা খাবা, তখন তোমাকে না না চা ড্রিঙ্ক করা যাবে না, যেগুলো ঢক ঢক করে গিলে খায় সেগুলোকে বলা হয় ড্রিঙ্ক। যেমন ধরো অনেক সময় দুধ, ড্রিঙ্কিং মিল্ক, বা হচ্ছে তোমার নর্মালি আমরা যে পানি বা যে পানিগুলো খাই, যেগুলো তোমার হচ্ছে কি চা কফি গরম চুকচুক করে খাও, সেগুলো কি বলতে হবে, হ্যাভ অথবা টেক। অর্থাৎ হ্যাভ হচ্ছে আলু, একে ধরো মিনিং পাচ্ছ না, হ্যাভ মেরে দাও, হয়ে যাবে। এবার দেখো যদি তুমি মনে করো যে কোনো কিছু চিবায় খায়, যেগুলো আমরা খাবার খাদ্য চিবিয়া যেগুলো খাই, ওগুলো কি বলতে হয়, ইট বলতে হয়। যেমন এটা বলতে পারি যে ইটিং বিরিয়ানি, ইটিং রাইস, চাবায় চাবায় খেলে ইটিং। বুঝতে পেরেছো? আবার যদি তুমি মনে করো যে আমি চাবায় খাবো না, খালি চাবায় রাখবো, তাহলে চিউ। যেমন আই চিউ আ চুইংগাম, আমি চুইংগাম চাবাচ্ছিলাম। আবার বিড়ি খেলে কি করতে হবে, কোনো কিছু করা না, ইট করা যাবে না, কি তোমাকে স্মোক করতে হবে। তুমি চিন্তা করছো যে খাইতে, ইংরেজিতে খাইতে কত জ্বালা, আর বাংলায় কি খালি খা, পানি খা,
চা খা, খাদ্য খা, ভাত খা, মাথা খা, বিড়ি খা, কোনো সমস্যা নাই। এই দেখো খাওয়া তো খাওয়াই, কিন্তু ইংরেজিতে বিভিন্ন ধরনের খাবার খেতে বিভিন্ন ধরনের ভোক্যাবস ইউজ করতে হবে, বুঝা গিয়েছে? সো বি কনসার্ন। হ্যাঁ বলি, টেকিং হবে বা হ্যাভিং। আচ্ছা আচ্ছা, এই এটা বুঝতে পেরেছো ফিল লাইক নিয়ে? যদি আমি বলি আমার তাকে থাপড়াইতে মন চাচ্ছে, ইচ্ছে হতো, তাহলে কি বলবে? আই ফিল লাইক স্ন্যাপিং হিম। ঠিক আছে, ওকে। কান্ট হেল্প মানে কি জানো? আই কথা বলো না প্লিজ। কান্ট হেল্প মানে না করে পারি না। কান্ট হেল্প মানে কি? না করে পারি না। সো ক্যানট রেসিস্ট মানে কি? কান্ট রেসিস্ট মানে কি? লোভ সামলাতে পারি না, মানে দুটো কাছাকাছি মিনিং না? যেটাই তুমি না করে পারো সেটা তো লোভ, অর্থাৎ না করে পারি না এর চাই তো যদি আর একটু বেশি করে বোঝাও তাহলে কি ইউজ করতে পারো? কান্ট রেসিস্ট, মানে কোনোভাবেই সম্ভব না। যেমন ধরো বলছো আমি বিরিয়ানি খাওয়ার লোভ সামলাতে পারি না, কি হবে? আই কান্ট রেসিস্ট ইটিং বিরিয়ানি। ঠিক আছে, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না, কি হবে? আই কান্ট হেল্প টকিং উইথ হার, আমি তার সাথে কথা না থাকতে পারি না, আমি তার সাথে দেখা না করে থাকতে পারি না, আমি আমার আম্মুর সাথে কথা না বলে থাকতে পারি না। তখন তুমি কি বলবা? ক্যানট হেল্প বা ক্যানট রেসিস্ট। যেমন আমি বান্ধবীর পাশে বসে না থেকে থাকতে পারি না, এই যে নিবার কথা বলছি আর কি, দুনিয়া এদিক হয়ে যায়, তার বান্ধবীর সাথে বসাই লাগবে। ঠিক আছে, সো আই কান্ট হেল্প সিটিং বিসাইড মাই ফ্রেন্ড, এর মানে কি? আমি আমার যদি এরকম বলি, থাকে না কিছু বিরক্তিকর, ধরো আমি তাকে দেখলেই থাপড়াতে মন চাই, ধর আমি তাকে থাপ্পড় না মারে থাকতে পারি না, তাহলে কি বলবা? আই 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 কান্ট হেল্প স্ল্যাপিং হিম, আমি তাকে থাপ্পড় না মারে থাকতে পারি না। অথবা অতীতে কোন একটা ঘটনা ঘটেছে, কি রে তুই মারামারি করছিস কেন ওর সাথে? ভাই ওই এমন একটা কাজ করছে, ওকে থাপ্পড় না মারে থাকতে পারি, তাহলে কি হবে? আই কুড নট হেল্প স্ল্যাপিং হিম, আমি তাকে থাপ্পড় না মারে থাকতে পারিনি, এরকম টাইপটা। ওকে, আমি আচ্ছা, এবার এই দুটো বুঝছো তো না? একই রকম মিনিং দেয়, দেয়ার ইজ নো ইউজ বা দেয়ার ইজ নো গুড, বা ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড। এই দুটোর মানে হচ্ছে লাভ নেই এমন অর্থ প্রকাশ করে, লাভ নেই এমন অর্থ প্রকাশ করে। যেমন আমরা অনেক সময় বলেন দোস্ত বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, এই বিষয়ে দুশ্চিন্তা করে আর কোনো লাভ নেই। তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ নো ইউজ ওরিং অ্যাবাউট দ্য নিউজ, বা দ্যাট ইজ নো গুড ওরিং অ্যাবাউট দ্য নিউজ। আচ্ছা, এখানে একটা ছুটে গিয়েছে, আমি আগে গিভ আপ দিয়ে দিয়েছি, এটা লেখা যেতে পারে ইট ইজ ওর্থ। ইট ইজ ওর্থ মানে কি জানো? ভালোই হয়েছে বা উপকার হয়েছে। যেমন ইট ইজ ওর্থ ডুইং দ্য ক্লাস, ক্লাসটা করে ভালোই হয়েছে। ইট ইজ ওর্থ ভিজিটিং দ্য প্লেস, প্লেসটা ভিজিট করে ভালোই হয়েছে। আর যদি বলো গিভ আপ মানে আবার ছেড়ে দেওয়া। উই উইল গিভ আপ ইউজিং ফেসবুক। এই বেরি খাস এখনই, এটা আবার পরীক্ষা লিখিস না, তাহলে বলবে তুই নিশ্চিত বেরি খাস। আচ্ছা, আমরা বলতে পারি এরকম, উই উইল গিভ আপ, আমরা ছেড়ে দিব ইউজিং ফেসবুক ব্যবহার করার জীবনও না, বিকজ আওয়ার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। আমি বলতে পারি ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার উচিত, ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার উচিত স্মোকিং ছেড়ে দেওয়া, বিকজ ইউ আর গেটিং সিক ডে বাই ডে। এটা করতে হবে। ইউ শুড গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, ইউ শুড গিভ আপ ইউর ব্যাড। তুমি বলো ভাইয়া আপনি ভার্বই দিলেন না দিলেন না, আর যদি দাও ভার্ব তাহলে অবশ্যই কি আইনযুক্ত করতেই হবে। এই হচ্ছে এক্সপ্রেশন গুলো। ওকে, এই ধরনের আরো অনেক, এগুলোর পাশাপাশি বাদ দিয়ে এরা এক ধাঁচের এক্সপ্রেশন, আরো আমি কিছু এক্সপ্রেশন লিখছি, তোমরা এটা মুছে দিয়ে আরো কিছু এক্সপ্রেশন লিখে শেষ হয়ে যাবে। আর 15 মিনিট সময় দাও, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে পুরোটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করি, টেনে নেওয়ার চেষ্টা করছি। দেখো যদি এরকম দেখবো অনেক সময়, লিখো দ্রুত লিখো, এটাতে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। ইনস্টিড অফ, মুরব্বি কষ্ট পেও না, ইনস্টিড অফ, ইন লিউ অফ, ঠিক আছে, ইন প্লেস অফ, ইন প্লেস অফ। আচ্ছা, সারাদিন আমি এভাবে ক্লাস নিচ্ছি, ক্লাস শুরু হলে কারেন্ট পাওয়া যাচ্ছে। এটা ইন লিউ, LIEUE, ইন লিউ অফ। না ভাইয়া, একটু আটকায় রাখলাম আর কি। আচ্ছা, এদের মানে কি জানো? পরিবর্তে। এদের মানে কি? পরিবর্তে, বা এমনটা বোঝায় যে একটি বাদ দিয়ে অন্যটি বোঝাতে, বা একটি বাদ দিয়ে অন্যটি, বা একটির পরিবর্তে অন্যটি বোঝাতে আমরা এই ফ্রেজগুলো ইউজ করে থাকি। যেমন I decided to go
to visit. I decided to go to visit Cox's Bazar. Cox's Bazar. Cox's Bazar instead of, হ্যাঁ, বা হচ্ছে in lieu of বা in place of বা in place of কি রাঙামাটি, রাইট? রাঙামাটি, রাঙামাটি লিখলাম, ধর রাঙামাটি। বুঝতে পেরেছো? ছোটবেলা আমরা পড়তাম না, I took biology in place of বা in lieu of বা instead of higher math, এরকম আমরা ছোটবেলা পড়েছি। হ্যাঁ হবে, একই মিনিং দেয়। ঠিক আছে, এরপরে দেখো আরো আছে, দেখবা এরকম থামো, ভুলে যাচ্ছি, কোরম এমনিতে তখন কথা বলিস না একদম। দেখো বিকজ অফ, এই বেশি দূর যাস না, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, আরটা কি হয় তুই বলতো, ওয়িং টু। এই প্রত্যেক, বোর্ডটা ভিজে গেছে বুঝছো, বোর্ডেও লেখা যাচ্ছে না, পানি পানি হয়ে গেছে। ঠিকই আছে, এগুলোর মানে কি জানো, কারণে, এগুলোর মানে কি কারণে বা কারণবশত বা কারণবশত, এমন এক্সপ্রেশন দিতে আমরা ইউজ করে থাকি। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ, আচ্ছা এটা লেখার পরে এটার সাথে একটা ইস্টা চিহ্ন দিয়ে রাখো। He was absent because of his illness. Because বলো না, because of his illness. হ্যাঁ, তার অসুস্থ, আউচ, দেখছো পিন ছিল, পিন ঢুকলো। He was absent because of his illness. তুমি এখানে কি করতে পারো, he was absent on account of his illness, he was absent due to his illness. ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি এটা ব্র্যাকেট দিয়ে কেন স্টার্ট দিয়েছেন। এখানে একটা ছোট্ট ব্যাখ্যা আছে ভাইয়া। নরমালি ইন্টারমিডিয়েট এই ভুলগুলো ধরা হয় না, বাট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হচ্ছে এই ভুলগুলো আমাদের চোখে পড়তে পারে। এজন্য একটা লিখো অংশ যে ডিউ টু ভার্সেস ওয়িং টু। তেমন কোনো পার্থক্য নেই, আবার পার্থক্য আছেও। ইন্টারমিডিয়েটে ভুল ধরবে না, বাট অ্যাডমিশনে গিয়ে এটা ভুল ধরতে পারে। কিভাবে, কোথায় ডিউ টু কোথায় ওয়িং টু ইউজ করতে পারি, যদিও দুটোর মানেই কারণে। লিখো বি ভার্ব, বি ভার্ব প্লাস কি হয়, সাবজেক্টিভ হয়। বি ভার্ব প্লাস সাবজেক্টিভ হয়, সরি, বি ভার্ব প্লাস ডিউ টু, বি ভার্ব প্লাস কি হয়, ডিউ টু। হ্যাঁ, আর হচ্ছে মেইন ভার্ব প্লাস কি হয়, ওয়িং টু। ওকে, মেইন ভার্ব বলতে বি ভার্ব গুলো বাদ দিয়ে, এম ইজ আর ওয়াজ আর এগুলো বাদ দিয়ে, এগুলো পরে কি হয়, ওয়িং টু হয়। হ্যাঁ, তো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে আই ওয়াজ লেট, আমার দেরি হয়ে গেছিল, কেন হয়েছিল, ডিউ টু ভার্সেস, সরি ডিউ টু স্ল্যাশ ওয়িং টু the heavy rainfall, ওকে, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, উই মিসড দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করেছিলাম, উই মিসড দ্য ট্রেন, we missed the train due to slash owing to the heavy rainfall, বলো তো ভাইয়া, উপরের অ্যান্সার কি হবে, ডিউ টু হবে, কারণ কি আছে, অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব ওয়াজ আছে। আর নিচেরটা অ্যান্সার কি হবে, ওয়িং টু, কারণ কি, এই যে মিসড আছে, বুঝতে পারলে, মিসড যেহেতু মেইন ভার্ব তাই ওয়িং টু হয়েছে, ওয়াজ থাকার কারণে এটা কি হয়েছে, ডিউ টু হয়েছে। এই যে ছোট্ট একটু পার্থক্য আর কি, আর কিছু না। চুপ। আচ্ছা, এতটুকু হয়েছে দোলা সবার? আচ্ছা, মানে খুবই, এটা বাংলা না, এটা ইংলিশে। হেভি রেইনফল, হেভি মানে খুবই বা ভারী বৃষ্টিপাত। আচ্ছা, এবার দেখো
হেভি। এই দেখো, এটা লিখো তো, বাট ফর মানে কি জানো? বাট ফর মানে ছাড়া, নইলে বা ব্যতীত। বাট ফর মানে হচ্ছে ছাড়া, নইলে, ব্যতীত এমন এক্সপ্রেশন দিলে দেওয়ার ক্ষেত্রে বাট ফর। এর ক্ষেত্রে টেন্সের তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে এরকম একটা এক্সপ্রেশন হয় অনেক সময় যে আমরা বলি না, তোমার সাহায্য ছাড়া আমরা এটা সলভ করতেই পারতাম না, বাট ফর ইওর হেল্প, but for your help we could not solve the problem, but for your help we could not solve the problem। জাস্ট খালি ইয়াটা মনে রাখো, তাহলে হবে, এক্সপ্রেশনটা মনে রাখো যে but for মানে ছাড়া, নইলে বা ব্যতীত। তোমরা অনেক সময় সেন্টেন্সে দেখবা যে আই উইশ বা আই ফ্যান্সি এইরকম দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়, তাই না? এটা মানে কি জানো? খুব ইচ্ছে হয়, প্রবল ইচ্ছা হয়, যদি পারতাম, যদি হইতাম। হ্যাঁ, প্রবল ইচ্ছা, হ্যাঁ, বা হতে পারতাম, হ্যাঁ, বা হতাম ইত্যাদি বোঝাইতে আসলে কি হয়, আই উইশ আই ফ্যান্সি হয়। এবং এদের পরপর একটা সাবজেক্ট যুক্ত হবে, এন্ড এই সাবজেক্টের পরে যদি কোনো ভার্ব আসে সেটা V2 হতে হবে, আর যদি কোনো অক্সিলারি ইউজ করো, হ্যাঁ, তাহলে সেটা কি ইউজ করতে হবে? ওয়্যার ইউজ করতে হবে। কারণ এগুলো দ্বারা আসলে কি হয়, আনরিয়াল পাস্ট বোঝায়। তুমি বললাম, ইস আমি যদি প্রেসিডেন্ট হইতে পারতাম, আমি যদি নায়ক হতে পারতাম, আমি যদি সেখানে যেতে পারতাম, হ্যাঁ, তাহলে এই জন্য এগুলো কি বলা হয়, আনরিয়াল পাস্ট নির্দেশ করে, আই উইশ বা আই ফ্যান্সি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আই ফ্যান্সি মানে যে বলো না ফ্যান্টাসিতে ভুগে, জীবনে পারবে প্রেসিডেন্ট হইতে, আই ফ্যান্সি হ্যাঁ, তাহলে আলাদা ব্যাপারটা হয়ে দেখা আগে। আই ফ্যান্সি আই ওয়্যার এ প্রেসিডেন্ট, এর মানে কি, ইস আমি যদি প্রেসিডেন্ট হইতে পারতাম। এবং এদের পরে ফুল স্টপ। তবে অনেক সময় কি হয় জানো, আই উইশ আই প্রেসিডেন্ট, আমার ইচ্ছা হয় আমি একজন প্রেসিডেন্ট হব, দিয়ে কি করবা, এমন হতে পারে পরবর্তী এখানে ড্যাশ থাকতে পারে, তখন আবার কনটেক্সট অনুযায়ী বাক্য পূরণ করতে পারো। এখন জানো এই যে আই উইশ বা আই ফ্যান্সি, আই উইশ কার রিপ্লেসমেন্ট, এই যে ইফ আই ওয়্যার এ কিং, আমি যদি রাজা। কিন্তু এখানে এটা কি সেন্টেন্স? এটা কিন্তু একটা সেন্টেন্স না, এখন কোনো সেন্টেন্স নেই। এটা দিলে এখন কি হলো, এক্সক্লেমেটরি, যদি আমি একজন রাজা হতে পারতাম। এন্ড এটারই হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে কি, আই উইশ আই ওয়্যার এ কিং। বুঝতে পারলা? ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? ভিডিও আরেকবার দেখে নিবা। হ্যাঁ, আই উইশ আই ওয়্যার এ কিং, আর এটা যদি থাকে ইফ আই ওয়্যার এ কিং, তাহলে কিন্তু এটাকে পূরণ করতে হবে। এটা এখন এক্সক্লেমেশন ছিল, তুলে দিলেই তুমি চাইলে এটাকে কি করতে পারো, অ্যাসার্টিভ করতে পারো, যে ইফ আই ওয়্যার এ কিং আই উড সেভ মাই কান্ট্রি, বা আই উড সেভ মাই কিংডম। তখন আবার এটা আবার এক্সক্লেমেটরি না হয় কি হতে পারতো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারতো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, তোমরা অনেক সময় দেখবা সেন্টেন্স, থামো, সেন্টেন্সে থাকবে আচ্ছা, হেড বেটার মানে কি জানা আছে বলো তো? হেড বেটার মানে কি? হেড বেটার মানে আচ্ছা, মাথায় ঢোকাতে হবে না। হেড বেটার মানে হচ্ছে কি বলতো, বরং। হেড বেটার মানে কি, এই কথা বলো না প্লিজ ভাইয়া, বরং ভালো। আর উড, এই ক্লাসটা মনে থাকবে রে, উড রাদার মানে কি, শুধু বরং। এই তুই বলতো এগুলো কি বলা হয়, হেড বেটার উড রাদার কে? মোরাল। কি মোরাল? ডিফেক্টিভ মোরাল, ডিটেকটিভ না, ডিটেকটিভ না, ডিফেক্টিভ, পঙ্গু, ডিফেক্টিভ মোরাল। এদের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। এদের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। খেয়াল রাখবা, যেমন আমরা সব বলি যে ইউ হ্যাড বেটার গো হোম, নাও, তোমার বরং বাসা যাওয়াই ভালো। তো দেখো, ইউ হ্যাড বেটার গো বেস ফর্ম হচ্ছে। আবার যদি বলতে পারি আই উড রাদার ডাই, আমি বরং মরে যাবো তা ভালো, তবুও ভিক্ষা করব না। তো ঠিক আছে, আমি মরে যাবো তা ভালো, ভিক্ষা করব না। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো, বলতেই পারো যে ভাইয়া হ্যাড বেটার আর উড রাদার দুটাই তো কাছাকাছি মিনিং দেয়, তাহলে কখন কোনটা ইউজ করবো? খেয়াল রাখবা, এটা নিনজা টেকনিক, যে হ্যাড বেটার সাধারণত একটা করে কাজের ক্ষেত্রে
হ্যাড ভার্বে বসবে, আর একাধিক কাজের কথা উল্লেখ থাকলে কি হবে? উড়ে যাবে। দুটা কাজ না, ময়রা যাওয়া আর ভিক্ষা করা। তবে আরেকটা নিনজা টেকনিক আছে, দেখো এই যে দেন থাকলে সাধারণত কি হয়? উড রাদার হয়। তাও তো থাকবে, ক্লাস কত শহীদ হয়ে গেছিস আজকে। তাহলে ইউ হ্যাড বেটার গো হোম বা আই উড রাদার ডাই দ্যান বেগ। এখন হচ্ছে লেখালেখি পর্ব শেষ, আর 1 মিনিট বক বক করলে এটাও শেষ। দেন আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখবো, মানে সকল জিকে নিষেধ, পড়া ধরা নিষেধ, আমি একটা হোমওয়ার্ক দিতে পারি না? আচ্ছা, অনেক সময় দেখবা পরীক্ষায় টাইমের কথা উল্লেখ থাকে এভাবে যে 1971 ইজ দ্য ইয়ার ড্যাশ। কি হবে? when he became independent, when he got an independence, এরকম হতে পারে 1981 is the year dash। কিছু না পারলে বলে দিই my father was born। হলেই তো হলো, তাই না? হ্যাঁ, তবে যদি কনটেক্সট দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার। কনটেক্সট দিলে তখন ওই কনটেক্সট অনুযায়ী দিতে হবে। ধরো আবার সব প্লেসের কথা উল্লেখ হতে পারে যে রাজশাহী ইজ দ্য প্লেস, তোর কোথায় কি মাথায় আসছে না? দিদে where I was born। হ্যাঁ, ও এরকম দিতে পারো। আবার অনেক সময় দেখবা স্পেসিফিক টাইম দিতে পারে, এরকম যে 10 PM is the time when dash, when we go to place, go to bed। হ্যাঁ, 10 PM is the time when dash, কি when we go to village, আমরা ঘুমাতে যাই। মিথ্যা কথা, জীবনে ঘুমাস না কেউ। আচ্ছা, এমন হতে পারে, দেখো যদি এরকম বলি স্যাটারডে ইজ দ্য ডে, শনিবার হচ্ছে আমরা দিন ড্যাশ, কি when the week begins, এরকম ভাবে সেন্টেন্স শুরু হতে পারে। এখন আমরা মোটামুটি একটা পার্ট শেষ করলাম, একটা অংশ একটা বাকি ছিল, সেটা হচ্ছে কিছু ইডিয়মস বা প্রভার্বের ব্যবহার। তোমার বইটা একটু খুলো, শেষ পর্যন্ত চলে, বইটা খুলো একটু সবাই, 26 পৃষ্ঠা খুলো বই, এই গ্রামার বইয়ের 26 পৃষ্ঠা খুলবে সবাই। খুলেছো 26 পৃষ্ঠা? 26 পৃষ্ঠা খুলেছো? এই 26 পৃষ্ঠা খুলেছো? দেখো 26 পৃষ্ঠা, দেখো কিছু কি সাম ইম্পর্টেন্ট প্রভাব আছে না? আমি তোমাদেরকে ধরবো, বলবো নিপা বল, কারো পোস্টমাস তো কারো সর্বনাশ, ট্রান্সলেট কর, এইভাবে করে পড়া ধরবো। ওকে ওকে ফাইন। আচ্ছা, তোমাদের তোমরা আরো কিছু মোরাল নাম শুনেছো না? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু হ্যাজ টু মানে ভবিষ্যতে করতে হবে, ভবিষ্যতে মানে বর্তমানে করতেই হবে, যে আমি এটা করতেই হবে। আর উইল হ্যাভ টু মানে ভবিষ্যতে করতে হবে, আর হ্যাড টু মানে কি করতে হয়েছিল। এদের রিপ্লেসমেন্ট হিসেবে তুমি কি করতে পারো? আবার এম টু, ইজ টু, আর টু ইউজ করতে পারো। তবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে করতে হবে, না করলে না। এম টু, ইজ টু না করলেও চলে, এমন মানে বেশি কড়া করে নির্দেশ করতে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইউজ করে থাকি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এবার দেখো 27 পৃষ্ঠা 28 পৃষ্ঠা আছে না? এই 27 28 আমি গত 4 দিন ধরে যা ক্লাস লেকচার নিলাম সেগুলো দেখবে, এবং এই বইয়ের কমপ্লিটিং এন্ড স্টার্ট থেকে শুরু করে 27 পেজ অবধি, 27 পেজ 28 পেজ 29 পেজ অবধি ভালো করে দেখে আসবে। উল্লেখ্য আমি মেনশন করে দিচ্ছি, এগুলো পড়া ধরবো, এবং এখান থেকে আমি 8-10টা প্র্যাকটিস করতে দিব, বিশেষ করে 27 পেজের গুলো আমি প্র্যাকটিস করতে দিব। বুঝতে পেরেছো? 27-28 পেজের গুলো আমি প্র্যাকটিস করতে দিব। ওকে, সো এখানে মোটামুটি 150টা মতো আছে, একবার করে দেখলে তোমার সব থিওরি গুলো মনে পড়বে। এন্ড দ্যাটস অল ফর টুডে।